আসসালামু আলাইকুম। আজকের সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমে জানিয়ে দিব সংবাদ শিরোনাম। গাজায় প্রচন্ড শীতে জমে নবজাতকের মৃত্যু। শান্তিতে নোবেল মনোনয়ন পেলেন জাতিসংঘের প্রতিনিধি ও গাজার চিকিৎসকেরা। গাজায় ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৩০ জনের লাশ। সিঙ্গাপুরের ব্যর্থতা, উন্নত চিকিৎসার জন্য হাদিকে যুক্তরাজ্যে নেওয়ার উদ্যোগ। সর্বশেষ জানাবো, পুরান ঢাকায় প্লাস্টিক গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। গাজায় প্রচন্ড শীতে জমে নবজাতকের মৃত্যু। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় প্রচন্ড ঠান্ডায় জমে এক ফিলিস্তিনি শিশুর মৃত্যু হয়েছে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। মঙ্গলবার ১৬ ডিসেম্বর গাজার ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় ২ সপ্তাহ বয়সী শিশুর মোহাম্মদ খলিল আবু আল খাইর গাজায় তীব্র ঠান্ডা থেকে সৃষ্ট হাইপোথার্মিয়ার চিকিৎসার পর মারা যান। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধের কারণে গাজার মৌলিক সুরক্ষা ব্যবস্থা পরিকল্পিতভাবে ভেঙে ফেলার কারণে শিশুটির মৃত্যু ঘটল। এতে আরও বলা হয়, পরিবারগুলো ভেজা মাটিতে তাঁবুতে বাস করছে। উত্তাপ নেওয়ার কোনো ব্যবস্থা নেই, বিদ্যুৎ নেই, পর্যাপ্ত পোশাক নেই। যখন খাদ্য, জ্বালানি, আশ্রয় এবং সাহায্য একসঙ্গে নিষিদ্ধ করা হয়, তখন ঠান্ডা এভাবে প্রাণঘাতী হয়ে ওঠে। ২ বছরে ইসরায়েলের যুদ্ধে গাজা জুড়ে ৮০%-এরও বেশি কাঠামো ধ্বংস হয়েছে। লক্ষ লক্ষ পরিবারকে দুর্বল তাঁবুতে বা জনাকীর্ণ অস্থায়ী আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিতে বাধ্য করেছে। সম্প্রতি প্রবল ঝড়ে উপত্যকায় অন্তত ১১ জন নিহত হয়েছেন, কারণ প্রবল বৃষ্টিপাত এবং বাতাসে তাঁবুগুলো প্লাবিত এবং ক্ষতিগ্রস্ত হয়ে ধসে পড়ছে। গাজা সিটি থেকে আল জাজিরাকে জানান একজন বাস্তুচ্যুত ফিলিস্তিনি মা উম্মে মোহাম্মদ আশালিয়া। বলেন, আমরা আগুনের উপর শিশুদের কাপড় শুকানোর চেষ্টা করছি। তিনি বলেন, ছেলে মেয়েদের জন্য অতিরিক্ত কাপড় নেই। আমাদের যে তাঁবু দেওয়া হয়েছিল তা শীতের আবহাওয়া সহ্য করতে পারে না, আমাদের কম্বল দরকার, এইসব বলেন তিনি। কিন্তু জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীদের জন্য সংস্থা UNRW, যারা জাতিসংঘের মতে এই অঞ্চলে সরবরাহ বিতরণের জন্য সবচেয়ে উপযুক্ত, বলেছে যে ইসরায়েলি সরকার গাজায় সরাসরি সাহায্য আনতে বাধা দিয়েছে। মঙ্গলবার একটি সোশ্যাল মিডিয়া পোস্টে সংস্থাটি জানায়, পরিবারগুলো আশ্রয় নিয়েছিল এমন ক্ষতিগ্রস্ত ভবন ধসে মানুষ মারা গেছে। ঠান্ডার সংস্পর্শে আসার কারণে শিশুরাও মারা গেছে বলে জানা গেছে। শান্তিতে নোবেল মনোনয়ন পেলেন জাতিসংঘের প্রতিনিধি ও গাজার চিকিৎসকেরা। অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি ফ্রান্সিসকা আলবানিজ এবং গাজা ভিত্তিক চিকিৎসকদের ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। ইউরোপীয় পার্লামেন্টের সদস্য MEP মাতিয়াজ নেমিক মঙ্গলবার ১৬ ডিসেম্বর এই তথ্য জানান। নরওয়েজিয়ান নোবেল কমিটিতে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন জমা দেওয়ার পরই তিনি এই ঘোষণা দেন। নেমিক সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেওয়া এক বিবৃতিতে জানান, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও যুক্তরাষ্ট্র সহ ৩৩টি দেশের প্রায় ৩০০ জন যোগ্য মনোনয়নদাতা এই প্রস্তাবে স্বাক্ষর করেছেন। তিনি বলেন, এই মনোনয়ন সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও মৌলিক মানবিক মূল্যবোধ রক্ষায় সাহস, প্রচেষ্টা ও ধীরতার প্রতি সম্মানের বহিঃপ্রকাশ এবং এটি রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে শান্তির পক্ষে একটি গুরুত্বপূর্ণ অবদান। নেমিক আন্তর্জাতিক আইন ও মানবাধিকার রক্ষায় ফ্রান্সিসকা আলবানিজের ভূমিকার প্রশংসা করে বলেন, ইসরায়েল যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কঠোর রাজনৈতিক চাপ ও নিষেধাজ্ঞার মুখেও তিনি তার দায়িত্ব পালন করে যাচ্ছেন। তিনি বলেন, ফ্রান্সিসকা আলবানিজ আমাদের সবার সামনে একটি আয়না ধরেন এবং আন্তর্জাতিক আইন ও সেই ভিত্তির প্রতি অটল থাকেন, যা আমরা মানব ইতিহাসের সবচেয়ে বড় গণহত্যা, দ্বিতীয় বিশ্বযুদ্ধ এর প্রতিক্রিয়ার গড়ে তুলেছিলাম। এই মনোনয়নে গাজার চিকিৎসকরাও অন্তর্ভুক্ত রয়েছেন, যাদের মধ্যে ডাক্তার হুসাম আবু সাফিয়া ও ডাক্তার সারা আল সাক্কা উল্লেখযোগ্য। সশস্ত্র সংঘাতের মধ্যেও জীবনের ঝুঁকি নিয়ে তারা চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। নেমিক বলেন, স্বাস্থ্য অবকাঠামোর সম্পূর্ণ ধ্বংস হয়ে যাওয়া এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের তীব্র সংকটের মধ্যেও তারা জীবন বাঁচিয়ে চিকিৎসা নীতিমালা মেনে প্রতিদিন মানবতা, সংহতি ও শান্তির মূল্যবোধ বাস্তবায়ন করেছেন। এমন স্বীকৃতির তারা নিঃসন্দেহে যোগ্য। তিনি আরো বলেন,
এই বৈশ্বিক মনোনয়ন প্রচারণা আন্তর্জাতিক সম্প্রদায় ও বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানায় সব পরিস্থিতিতেই আন্তর্জাতিক আইন, মানবাধিকার ও মানব মর্যাদার প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। উল্লেখ্য, 2023 সালের অক্টোবর মাস থেকে গাজায় চলমান ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত 70,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া এ সময়ে আহত হয়েছেন 1,71,000-এরও বেশি মানুষ। যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও এই সহিংসতা অব্যাহত রেখেছে দখলদার বাহিনী। গত 10 অক্টোবর যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি সেনাবাহিনী একাধিকবার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। গাজায় ধ্বংসস্তূপে মিলল একই পরিবারে 30 জনের লাশ। ফিলিস্তিনের পশ্চিম গাজা সিটির একটি বাড়ির ধ্বংসস্তূপ থেকে একই পরিবারে 30 জন ফিলিস্তিনের লাশ উদ্ধার করা হয়েছে। গাজার সিভিল ডিফেন্স এই তথ্য জানিয়েছে। খবরটি টিআরটি ওয়ার্ল্ডের এক বিবৃতিতে সংস্থাটি জানায়, নিহতরা সালেম পরিবারের সদস্য। 2023 সালের 19 ডিসেম্বর গাজা সিটির আল রিমাল এলাকায় তাদের বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় তারা নিহত হন। সিভিল ডিফেন্সের মতে, ওই হামলায় সালেম পরিবারের প্রায় 60 জন সদস্য নিহত হয়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ধ্বংস হওয়া ওই বাড়িটি ছিল সিভিল ডিফেন্সের শুরু করা একটি সংগঠিত উদ্ধার অভিযানের প্রথম স্থান। এই অভিযানের লক্ষ্য ইসরায়েলি হামলায় গাজা জুড়ে ধ্বংস হওয়া ভবনগুলোর নিচে চাপা পড়ে থাকা হাজারো ফিলিস্তিনিকে খুঁজে বের করা। সংস্থাটি জানায়, সীমিত সরঞ্জামের মধ্যে একটি এক্সকাভেটরও রয়েছে, ব্যবহার করে ধ্বংসস্তূপ থেকে লাশ উদ্ধারের কাজ অব্যাহত থাকবে। ফিলিস্তিনি কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, ইসরায়েলি বাহিনী বর্তমানে গাজার অর্ধেকেরও বেশি এলাকা দখল রেখেছে এবং যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও উপত্যকার অন্যান্য অঞ্চলে হামলা চালিয়ে যাচ্ছে। যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও এই সহিংসতা অব্যাহত রেখেছে দখলদার বাহিনী। গত 10 অক্টোবর যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি সেনাবাহিনী একাধিকবার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। সিঙ্গাপুরে ব্যর্থতা, উন্নত চিকিৎসার জন্য হাদিকে যুক্তরাজ্যে নেওয়ার উদ্যোগ। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা 8 আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির চিকিৎসা সিঙ্গাপুরে সফল না হওয়ায় তাকে জরুরি ভিত্তিতে যুক্তরাজ্যে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি এর নেতা মুজিবুর রহমান ভূঁইয়া মঞ্চ এই তথ্য নিশ্চিত করেছেন। মঙ্গলবার লন্ডন প্রবাসী আইনজীবী ও ব্যবসায়ী সাইফুদ্দিন খালেদ সামাজিক যোগাযোগ মাধ্যমে হাদিকে যুক্তরাজ্যে নেওয়ার প্রচেষ্টার কথা জানিয়ে সকলের দোয়া কামনা করেন। তার সেই বক্তব্য উল্লেখ করে মুজিবুর রহমান ভূঁইয়া মঞ্চ জানান, ওসমান বিন হাদির বর্তমান শারীরিক অবস্থার জন্য যে ধরনের জটিল অস্ত্রোপচার প্রয়োজন তা সিঙ্গাপুরে করা সম্ভব হচ্ছে না। সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল কিংবা মাউন্ট এলিজাবেথ হাসপাতালেও এই অপারেশনের প্রয়োজনীয় উন্নত ব্যবস্থা নেই বলে তিনি উল্লেখ করেন। তিনি আরও জানান, হাদিকে যুক্তরাজ্যের বার্মিংহামে অবস্থিত কুইন এলিজাবেথ হাসপাতালে নেওয়া সম্ভব হলে শেষবারের মতো একটি কার্যকর চিকিৎসার চেষ্টা করা যেতে পারে। এই বিষয়ে যুক্তরাজ্যে অবস্থানরত বাংলাদেশিদের সহযোগিতা কামনা করে মঞ্জু বলেন, কেউ সহায়তা করতে আগ্রহী হলে তাকে ওসমান হাদির মেডিকেল ট্রিটমেন্ট সামারি চিকিৎসার সারসংক্ষেপ পাঠানো হবে। এজন্য তিনি আগ্রহীদের সরাসরি যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন। পুরান ঢাকায় প্লাস্টিক গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে 4 ইউনিট। পুরান ঢাকার ইসলামবাগ চেয়ারম্যান ঘাট এলাকায় একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট পাঠানো হয়েছে। বুধবার দুপুরে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দুপুর 1:30টার দিকে ইসলামবাগ চেয়ারম্যান ঘাট এলাকায় আগুন লাগার খবর পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে লালবাগ ও আশেপাশের স্টেশন থেকে 4 ইউনিটকে ঘটনাস্থলের উদ্দেশ্যে পাঠানো হয়েছে। ডিউটি অফিসার রোজিনা ইসলাম জানান, আগুন লাগার সঠিক স্থানটি এখনো নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয়দের কেউ বলেছেন প্লাস্টিকের গোডাউনে আগুন লেগেছে, আবার কেউ বলছেন বসতবাড়িতে। আমাদের ইউনিটগুলো রাস্তায় যানজটের কারণে কিছুটা বিলম্বিত হচ্ছে। তারা ঘটনাস্থলে পৌঁছালে আগুনের প্রকৃত উৎস ও ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত জানা সম্ভব হবে। এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর পর বিস্তারিত তথ্য জানানো হবে বলে সদর দপ্তর থেকে জানানো হয়েছে।